টুকি, তোর দিদার খেয়াল রাখিস। আমি কাজে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, আসার সময় দিদার জন্য ওষুধ নিয়ে এসো। কাল রাত থেকে দিদার ওষুধ শেষ হয়ে গেছে। ওষুধ শেষ হয়েছে, কিন্তু আমার হাতেও তো কোনো টাকা পয়সা নেই। আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই এই, ওই পাঁচটা দিয়ে করলা এখনো তোলা হয়নি, কি করছিস? কি ভালো করে কাজ কর। কালু দাদা। এ কি টুনি, এখন এলি নাকি? না মানে বাড়ির কাজকর্ম শেষ করে আসতে একটু লেট হলো। কালু দাদা, একা হাতে সব কাজ করতে হয় তো, মেয়েটা তো অনেক ছোট, তাই আর কি দেরি হয়ে গেল। শোন টুনি, তোর বাড়িতে বাইরে কি সমস্যা সেটা আমি বুঝবো না। আমি টাকা দিয়ে কাজ করে নিব, কারো বাহানা শুনবো না। আর যদি কোনোদিন কাজে দেরি করে আসিস তাহলে আমি অন্য পাখি খুঁজবো। না না দাদা, আমি আসবো, যত কষ্টই হোক না কেন আমি সময় মতো কাজে আসবো। কাজে না আসলে আমার ঘরে খাবার উঠবে না দাদা। মনে যেন থাকে। এখন যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। টুনির স্বামী মারা গেছে, তার শোকেই টুনির শাশুড়ি অসুস্থ। পুরো সংসারকে টুনি একাই সামলায়। টুনি কালু কাকের করলার জমিতে কাজ করে, সেখান থেকে তাকে দিন 200 টাকা করে মজুরি দেয়। হাতে পেলাম মাত্র 200 টাকা। এই টাকা দিয়ে আমি মায়ের ওষুধ কিনবো নাকি ঘরের বাজার করব? না, আমরা না হয় একবেলা না খেয়ে কাটিয়ে দিব। মা এসেছো? কি বাজার এনেছো? আমি রান্না তুলে দিচ্ছি। আজ কোনো বাজার আনতে পারিনি রে মা। তোর দিদার জন্য ওষুধ আনতে সব টাকা শেষ হয়েছে। সব টাকা শেষ? আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম না। আমি সকালবেলা আঙ্গিনার সামনে কিছু কচু গাছ দেখেছিলাম, আর হাঁড়িতে কিছু পান্তা ভাত আছে, তাই দিয়ে আমি কিছু একটা রান্না করছি। হ্যাঁ রে মা, তাই কর, আমার অনেক খিদে পেয়েছে। বৌমা, আমার জন্য তোমরা আর কত কষ্ট করবে বলো তো? রোজ রোজ কচু পাতা আর পান্তা ভাত কি তোমাদের খেতে ভালো লাগে? তুমিও তো পরিশ্রম করো, একটু ভালো মন্দ খাবার তো তোমারও দরকার। মা, আপনি কি যে বলেন? আমার মাছ মাংসের থেকে কচু পাতা আর পান্তা ভাত অনেক পছন্দ, আপনি জানেন না? জানি রে মা, আমি জানি, আর আমি বুঝিও। আমি তোমাদের জন্য বোঝা হয়ে গেছি। আমার ওষুধ কেনার জন্য তোমরা বাজার করতে পারছো না। আরে দিদা, তুমি তো জানো না কচু পাতায় অনেক ভিটামিন আছে। কচু পাতা খেলে চোখে জ্যোতি বাড়ে। দিদি ভাই, আমি তো দিদা, আমাকে ছোট বাচ্চা ভাবিস না। আমার ছেলেটা চলে যাওয়ার পর বৌমার উপর সব দায়িত্ব এসে পড়েছে। মেয়েটা যে নিজের কথা একবারও ভাবে না। আমার কথা আমি কি ভাববো মা? আপনি তো আমার সব। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো। আমি বলি কি বৌমা, আমাকে একটু বিষ এনে খাওয়াবে? আমি না থাকলে তোমার একটু কষ্ট কমবে। তোমার কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না বৌমা। ছি ছি মা, আপনি এসব কি বলছেন? আপনি আমার মাথার উপর বট গাছ। গাছ যেমন সবাইকে ছায়া দেয়, শীতল করে দেয়, তেমনি সারাদিন কাজ করার পর আপনার কাছে আসলে আমিও শীতল হয়ে যাই। আপনাদের দেখলে আমার সব ক্লান্তি দূর হয়। আপনাদের জন্য আমার বাঁচতে ইচ্ছে হয় মা। কিন্তু বৌমা, তোমার এত কষ্টের কারণ যে আমি। না না মা, আপনি একটু আমাকে আশীর্বাদ করুন। সৃষ্টিকর্তা আমাদের এই খারাপ সময় সব সময় রাখবে না মা। আশীর্বাদ করি মা, তুমি অনেক বড় হও, আর তোমার দুঃখের দিন শেষ হয়ে তাড়াতাড়ি সুখের দিন আসুক। টুনি আর টুকি চোখের জল ফেলতে থাকে, আর এভাবেই কয়েকদিন কেটে যায়। কাজ কর রে, কাজ কর, তাড়াতাড়ি কাজ কর। এই সব করলা আমাকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। কালু দাদা। কি ব্যাপার টুনি, কাজ বাদে তুই আমার কাছে কেন? যা, হাত চালিয়ে কাজ কর। করবো কালু দাদা, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ শুনি? আমি আজকে সবার আগে কাজে এসেছি, তাই যদি আমাকে 100 টাকা বাড়িয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আজ কদিন হলো ঘরে কোনো বাজার নেই। 100 টাকা? আচ্ছা দেব, যা এখন তাড়াতাড়ি কাজ কর, আর দেরি করিস না। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা, তোমার কাছে আমি চিরঋণী। এরপর সেই দিন টুনি কাজ করে যা টাকা পায় তা দিয়েই সেই দিন বাজার করে নিয়ে যায়।
এদিকে সবাই লাইন ধরে টাকা নিবে আর টুনি সবার শেষে। এই নে টুনি, তোর টাকা, আর এই করলাগুলো তোর কাছে রাখ। করলা? আমি করলা দিয়ে কি করব কালু দাদা? সে কি রে, সেদিন না বললি তোর ঘরে কোনো বাজার নেই? এই করলা তোর 3 দিন চলে যাবে। তুমি অনেক ভালো কালু দাদা, তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো। আরে আরে, ধন্যবাদ জানাতে হবে না। আজ বিকেলে আমার বাড়িতে আসিস তো। কেন দাদা, বৌদির কোনো কাজ করে দিতে হবে নাকি? আরে না, তোর বৌদি আজকে সকালেই বাপের বাড়ি গেছে, সপ্তাহখানেক থাকবে। তাহলে আমি কি কি করব কালু দাদা? যাবি, আমার সাথে একটু গল্প করবি আর একটু চা বানিয়ে খাওয়াবি। এসব তুমি কি বলছো কালু দাদা? আরে কেউ জানবে না, তোকে কিছু টাকাও দিব, ভালো মন্দ খেতে পারবি। কালুর এমন কথায় টুনির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল আর বাড়ি এসে কান্নায় ভেঙে পড়ে। কি ব্যাপার বৌমা, তুমি কাঁদছো কেন? দিদি ভাই, দেখ তো তোর মায়ের কি হলো, এভাবে কাঁদছে কেন? মা, ও মা, কাঁদছো কেন? ও মা, বলবি তো কাঁদছো কেন? তুমি তো জানো তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আর এই করলাগুলো কোথায় পেলে মা? ফেলে দিয়াই, ফেলে দিয়াই সব করলা। লাগবে না, কারো দয়া আমার লাগবে না। না দাঁড়া, আমি ফেলে দিয়ে আসবো। দাঁড়াও টুনি, আমি হলাম সবজি পড়ি। এতদিন ওই কালু কাকে করলার জমিতেই ছিলাম, ভেবেছিলাম সে খুব ভালো কাক, অন্যের উপকার করে। কিন্তু আজকে আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো। অন্যের দোষ দিয়ে কি করব, সব আমার পুরো কপালের দোষ। মা সেই দিন ঠিকই বলেছিল, আজকে গলায় দড়ি দিয়ে সবাই একসাথে মরবো। গরিবদের যে এই কঠিন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, অধিকার নেই। কান্না থামা টুনি, আমি তোমার সাথে আছি। এই নাও করলা বাড়ি, এখান থেকে তুমি করলা নিয়ে বাজারে বিক্রি করতে পারবে আর খারাপ সময় থেকে উঠে আসতে পারবে। করলা? কিন্তু করলা তো ওই কালু কাকু বিক্রি করে, আমাকে বিক্রি করতে দেবে? আর বনের অন্য পাখিরা কি আমার থেকে নেবে? তুমি কোনো চিন্তা করো না, সবাই তোমার করলাই নেবে, সেই ব্যবস্থা আমি করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমার সাথে আছি। পরীর কথা মতো টুনি সে করলা বাড়ি থেকে করলা নিয়ে শহরে বিক্রি করতে যায়। করলা বিক্রি করে অল্প সময়ের মধ্যেই টুনির অবস্থান পরিবর্তন হয়, নতুন ঘর হয়, টুনির শাশুড়িও সুস্থ হয়ে ওঠে। ও দাদা, নিন আমার করলাগুলো নিন, একদম ফ্রেশ, খুব ভালো করলা, কোনো তেতো নেই। তোমার করলার তেতো থাক আর মিষ্টি থাক, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা তো টুনির করলাই নিব, তোমার করলা তুমিই খাও। আরে দাদা, যাবেন না, নিয়ে যান, খুব কম দামে দিব। দাদা, এই টুনি খুব পাখনা গজিয়েছে, আগে আমার জমিতে কাজ করে পেট চালিয়েছে, আর এখন আমার সাথে টেক্কা নিচ্ছে, ওকে একটা শিক্ষা দিতেই হবে। টুনি, এই টুনি, টুনি, কোথায় তুই? বেরিয়ে আয়, আমার সাথে টেক্কা নিয়ে খুব ভুল করেছিস। এভাবে চিৎকার কেন করছো? এটা সভ্য পাখির বাড়ি, কি বলতে এসেছো বলে চলে যাও। খুব দিমাগ হয়েছে তোর, তাই না? আগে আমার জমিতে কাজ করে বেঁচেছিলি, আর এখন আমাকে এই গলা দেখাচ্ছিস? তোমার জমিতে কাজ করেছি বলেই সম্মান দিচ্ছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। কি, আমাকে ঘাড় ধাক্কা দিবি? এই করলা বাড়ির জন্যই তো তোর দিমাগ হয়েছে, আজ এই করলা বাড়ি আমি ভেঙে চুরমার করে দিব। তোর শক্তি এখানে খাটবে না কালুকা, তোকে আমি ভালো ভেবেই এতদিন তোর জমিতে ছিলাম, যার জন্য তুই এত উন্নতি করতে পেরেছিস। কিন্তু তুই এখন টুনির মতো এক অসহায় পাখির সুযোগ নিতে চেয়েছিলি, তখনই তোর ক্ষতি তুই করেছিস। অসহায়দের সাহায্য করা মহৎ গুণ, আর তাদের সুযোগ নেওয়া নিকৃষ্ট কাজ। আমাকে এত জ্ঞান দিতে হবে না, তোমাকে ছাড়াও আমি উন্নতি করতে পারবো, প্রয়োজন পড়লে এই বাড়ির সাথে সাথে তোমাকেও শেষ করে দিব। কালু লাঠি নিয়ে পরীকে মারতে যায়, আর তখনই পরী জাদু করে কালুকে একটা ব্যাঙে পরিণত করে। প্রাণী বলতেই ভুল আছে, কিন্তু যে নিজের উপর স্বীকার করে নিজেকে সংশোধন করে না, তাকে ক্ষমা করা যায় না। টুনি তার পছন্দের ফুলের বাগানে বসে নিজের দিন বোবা মেয়েকে নিয়ে গল্প করতে থাকে। মারি, আমি জানি তোরা তিনজন কথা বলতে পারিস না, তবে তোদের জন্মের সময় অনেক অদ্ভুত কিছু কাণ্ড ঘটে গিয়েছিল।
টুনির তিন বোবা কন্যা ইশারায় মায়ের কাছে অদ্ভুত কাণ্ড জিজ্ঞাসা করতে থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তোরা একটু শান্ত হ, আমি বলছি। তোরা তিন বোন যখন ডিম ফুটে বের হলি তখন আর কথা বলতে পারছিলি না, আর কথা বলতে না পারার কারণে তোদের বাবা আর ঠাম্মি ভীষণ রেগে যায়, আর রেগে গিয়ে তোদের মেরে ফেলতে চায়। আর তখন আমি নিরুপায় ছিলাম, তাদের আমি কিছুই বোঝাতে পারছিলাম না, কিন্তু তারা। টুনি কথা বলতে বলতে থমকে দাঁড়ায় আর নিজের চোখের জল মুছে নিয়ে বলতে থাকে। তোদের বাবা দা বের করে আনি আর তোদের ঠাম্মি দড়ি নিয়ে আসে, তারপর তারা দুজনে মিলে তোদের তিন বোন সহ আমাকেও বেঁধে ফেলে আর দা দিয়ে আমাদেরকে আঘাত করতে থাকে। আমি অনেক চিৎকার করি, কিন্তু আমার চিৎকার শুনে কেউ এগিয়ে আসে না। টুনি কথা বলতে বলতে আবার থেমে যায়, আবার খানিকটা চোখের জল মুছতে মুছতে বলতে থাকে। কোনো পাখি আমাদের ডাকে সাড়া দিল না। হঠাৎ করে এক দয়ালু পরী আসে আর আমাদের চারজনকেই ওই পিশাচদের হাত থেকে বাঁচিয়ে এখানে রেখে চলে যায়। কিন্তু সেই পরীকে সামান্য ধন্যবাদ দেওয়ার সুযোগ না দিয়ে সেখান থেকে সে পরী চলে যায়। জানি না আমি কতদিন বাঁচবো, তবে যদি তোরা কোনোদিনও ওই পরীর দেখা পাস অবশ্যই নিজেদের বিনিময় হলেও তাকে সাহায্য করার চেষ্টা করবি। মায়ের কথা শুনে তিন বোবা মেয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। এরপর তারা চারজন মিলে আবার বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। পুরো জঙ্গলে ভীষণ গরম পড়তে শুরু করে। উফ, এত গরম পড়েছে যে মনে হচ্ছে রোদের তাপে আমরা পুড়ে গিয়ে একদম ছাই হয়ে যাব। উফ, আহ। ও মিনু মাসি, এত অস্থির হইও না, এই নাও আইসক্রিম। এবারে আইসক্রিমটা খেয়ে নিজের মাথাটা ঠান্ডা করো তো, আর তারপর না হয় গাছের ছায়ায় গিয়ে একটু ঘুম দিবে। আইসক্রিম এনে ভালোই করেছিস। এই বলে মিনু তৃপ্তি করে আইসক্রিম খেতে থাকে। গরমে যে শুধু পাখিরাই অস্থির তা নয়, পরিরাজ্যের সব পরীরা একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য জঙ্গলে চলে আসে। এত গরম আর সহ্য হচ্ছে না একদম। এবার পরিরাজ্যে ফিরে গিয়ে পরিরানীকে বলে এই জঙ্গলে বৃষ্টির ব্যবস্থা করতে হবে, নয়তো এই পাখিগুলো আর পশুগুলো সবাই গরমে মরে ছাই হয়ে যাবে। তুই একদম ঠিক বলেছিস নীলপরি। চল আমরা আর একটু সামনে গিয়ে ঘুরে আসি, ওইদিকে অনেক ফুলের বাগান দেখা যাচ্ছে, মনে হয় ওখানে গিয়ে আমরা অনেক ভালোভাবে একটু ঠান্ডা হাওয়া খেতে পারবো। দুই পরী মিলে সামনের দিকে যেতে থাকে। এদিকে এক দুষ্টু তান্ত্রিক আড়াল থেকে দুই পরীকে দেখে ফেলে আর দেখে মনে মনে ভাবতে থাকে। সেই কতগুলো দিন থেকে আমি পরীদের খুঁজে বেড়াচ্ছি, আর সেই পরীটাই কিনা আমার হাতের নাগালে এসে বসে আছে। এবার তো এদের আমায় বন্দি করতেই হবে, কারণ এদের বন্দি করলে যে আমি আমার আসল জিনিসটা পেয়ে যাব। হা 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 হা। এই বলে তান্ত্রিক তার জাদু মন্ত্র পরীদের উপর প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু পরীদের উপর সেই জাদু কিছুতেই কাজ করে না। দুষ্টু তান্ত্রিক, তোর এত বড় সাহস! তুই কি না আমাদের উপর জাদু প্রয়োগের চেষ্টা করিস? দেখ এবার আমরা তোর কি হাল করি। পরীরাও তাদের জাদু দিয়ে তান্ত্রিকের সাথে লড়াই করতে থাকে, আর বেশ কিছুক্ষণ তাদের মাঝে লড়াই চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে তান্ত্রিক হেরে যায়, আর পরীরা দ্রুত সেখান থেকে চলে যায়। আমাকে আজকে হারিয়েছিস তাতে কি হয়েছে? আমি কিছুতেই এই হার মেনে নিব না। তোদের আমি যে কোনো মূল্যে বন্দি করব আর আমার কার্য হাসিল করব, এই আমি বলে দিলাম। তান্ত্রিক কোনো রকমে তার গুহায় ফিরে যায় আর সেখানে গিয়ে তার তন্ত্রমন্ত্র সাধনা করতে থাকে। এদিকে টুনি টুকি, টুনটুন, টিং টিং, আমার শরীরটা আজ ভালো নেই, তোরা তিন বোন খেয়ে ঘুমিয়ে পড়, রাত তো নেমেই এলো। না রে মা, তোরা খেয়ে নে, আমার পেটে ক্ষুধা নেই, আমি সকালে উঠে তোদের সাথে খেয়ে নিব রে মা।
তিন বোবা কন্যা কোনো কথাই শোনে না। তারা অসুস্থ মায়ের পাশে শুয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত গভীর হয়ে আসে। টুনির শরীর আরো বেশি খারাপ হতে থাকে। মায়ের এমন অবস্থা দেখে টুকি মনে মনে ভাবতে থাকে, মায়ের তো অনেক শরীর খারাপ, আমি কি এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার না এলে যে আমার মা একটু সুস্থ হবে না। আ আ আ আ ই ই আ আ। টুকি তার বোনদের মায়ের কাছে থাকতে বলে বাইরে বেরিয়ে আসে। আর এক ছুট্টে উড়ে উড়ে ডাক্তারের বাড়ির দরজায় এসে কড়া নাড়তে থাকে। ঘুমন্ত ডাক্তার বিরক্ত হয়ে বলতে থাকে, এত রাতে আবার কে এলো? একেই তো ঘুম আসছিল না বলে মাত্র ঘুমের ওষুধটা খেয়ে ঘুমালাম, আর কে যে আবার মরতে এলো? আ আ আ ই ই ই ই ই ই। আরে এই বাবা আবার আ করে কি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, যা তো জাদুর হয় এখান থেকে। এই বলে ডাক্তার আবার দরজা লাগিয়ে দেয়। কিন্তু টুকি কিছুতেই আর থামে না। অনবরত ডাক্তারের দরজায় শব্দ করতেই থাকে। এ তো দেখছি ঘুমাতেও দিবে না। ডাক্তার উঠে এসে টুকিকে বকাঝকা করতে থাকে। কিন্তু মাকে বাঁচানোর জন্য টুকি অনেক আকুতি মিনতি করতে থাকে। মনে হচ্ছে এর কেউ অসুস্থ হয়েছে, দেখি তো একবার গিয়ে। এই চল তো দেখি কোথায় নিয়ে যাবি আমায়, চল। এরপর টুকি খুশি হয়ে ডাক্তারকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যায়। তোদের মা আর বেঁচে নেই। আমার হয়তো তোর কথা বুঝে আরো একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল। আমি দুঃখিত। মায়ের মৃত্যুর কথা শুনে তিন বোবা কন্যা অঝরে কান্না করতে থাকে। আর ডাক্তার নিজের ভুলের কারণে অনুতপ্ত হয় আর সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর কান্নার আওয়াজ শুনে সবাই টুনির বাড়িতে আসে। আরে তিন বোবা মেয়ের মাটা তাদের অনাথ করে দিয়ে চলে গেল। একেই তো এরা কথা বলতে পারে না, মায়ের উপর নির্ভর করে বেঁচে ছিল। এখন যে এদের কি হবে কে জানে। এই নে, তোরা আর দাঁড়িয়ে থাকিস না, লাশটাকে নিয়ে শ্মশানে চলে যা। মিনুর কথা মতো সবাই টুনির লাশ নিয়ে শ্মশানে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হয়ে আসে। আর ছানাগুলো অসহায় হয়ে পথে পথে ঘুরতে থাকে। এদিকে তান্ত্রিক, আমার তন্ত্র সাধনা এবার পরিপূর্ণ হয়েছে। এখন আর ওই পরীদের ধরার আর কোনো বাধাই আমার থাকলো না। হা 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 হা। তান্ত্রিক ছোট একটা মাটির কলসি নিয়ে গহীন জঙ্গলে যায়। আর সেই কলসির জাদু দ্বারা পরীদের আহ্বান জানায়। সেই আহ্বানে নীলপরি এসে হাজির হয়। দুষ্টু তান্ত্রিক, তুই আজ আবার আমার সাথে লড়াই করার জন্য আমাকে আহ্বান জানিয়েছিস। আজ তো তোর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। হা 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 হা। কে মরে কার হাতে সেটাই আজ দেখা যাবে। তান্ত্রিক আর পরী লড়াই করতে থাকে। বেশ কিছুক্ষণ তাদের লড়াই চলতে থাকে। এদিকে তান্ত্রিক তার পেছন থেকে ছুরি বের করে পরীকে মারার জন্য। আর তখনই তিন বোবা বোন সেদিক দিয়ে যাচ্ছিল। তান্ত্রিকের হাতে ছুরি দেখে তারা লাঠি দিয়ে পিছন থেকে তান্ত্রিককে আঘাত করে। আর অমনি তান্ত্রিক মাটিতে পড়ে যায়। এবার মর তুই। এই বলে পরী ছুরি নিয়ে তান্ত্রিকের বুকে ঢুকিয়ে দেয়। আর অমনি তান্ত্রিক মারা যায়। তোমাদের তিন বোনকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছো। তা তোমাদের নাম কি, বাড়ি কোথায়, কি হলো তোমাদের, কথা বলছো না কেন? পরী অনেক চেষ্টা করে তাদের কথা বলানোর জন্য, কিন্তু তারা কোনোভাবেই কথা বলে না। তোমরা কি তাহলে কথা বলতে পারো না? তারা মাথা নাড়িয়ে না সূচক জবাব দেয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা যখন আমাকে সাহায্য করেছো, তখন তো আমাকেও তোমাদের সাহায্য করা উচিত। এই বলে পরী জাদু দিয়ে বোবা তিন কন্যাকে কথা বলার ক্ষমতা দেয়। আর তারা কথাও বলতে পারে। তোমরা এখন কথা বলো তো আমার সাথে। কিভাবে কথা বলবো? হ্যাঁ, আমরা কথা বলতে পারছি। বোন বোন, আমরা কথা বলতে পারছি রে। তোমাদের খুশি দেখে আমার ভীষণ ভালো লাগছে। জানো, তোমার মতো একটা পরী ছোটবেলায় আমাদের প্রাণ বাঁচিয়েছিল। আর তুমি এখন আমাদের কথা বলে শক্তি ফিরিয়ে দিলে। তোমরা পরী অনেক ভালো। সেটা আর অন্য কোনো পরী নয়, আমিই ছিলাম। কিন্তু তোমাদের মা কোথায়?
এরপর টুকি সব ঘটনা খুলে বলে আর সব শুনে পরি তার মনে অনেক কষ্ট পায়। তোমরা আর কোনো চিন্তা করো না, আমি তোমাদের জীবন ব্যবস্থা অনেক সহজ করে দিচ্ছি। এই বলে পরি তার জাদু দিয়ে সুন্দর একটা ঘর প্রকট করে আর সেই ঘরে সব খাবারের ব্যবস্থা থাকে আর সেখানে তিন বোন অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।